ওয়ালটন স্মার্ট ফ্রিজ টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। ওয়ালটন ইজ এ গ্লোবাল ব্র্যান্ড। ওয়ার্ল্ড ক্লাস ইনোভেশন নিয়ে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। আমরা আজ কথা বলবো ভারতের আদানি পাওয়ার লিমিটেডের বাংলাদেশের পাওনা নিয়ে। আপনারা জানেন যে ভারতের এই কোম্পানিটির কাছ থেকে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড বা বাংলাদেশ সরকার বিদ্যুৎ আমদানি করে। তারা আমাদেরকে বিদ্যুৎ সরবরাহ করছে 2023 সাল থেকে। এই বিদ্যুৎ তারা যেভাবে সরবরাহ করে তার একটি নির্দিষ্ট দাম রয়েছে এবং মাসে মাসে তা পরিশোধ করা হয়। বাংলাদেশের বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে বা বৈদেশিক মুদ্রার সংকটের কারণে তাদের পাওনা পুরোটা একবারে মাসিক যে পাওনা হয় তার পুরোটা হয়তো বাংলাদেশ সরকার সবসময় পরিশোধ করে পারছে না, যার কারণে ধাপে ধাপে তাদের পাওনা জমে এখন প্রায় $900 মিলিয়ন হয়েছে। এটি আদানির দাবি। অন্যদিকে আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা বলছে আদানি যেভাবে বিদ্যুতের দাম নির্ধারণ করছে সেটি আসলে চুক্তির সাথে সবসময় সমন্বয় হচ্ছে না বা যথাযথভাবে দাম নির্ধারণ হচ্ছে না বলে এটি একটি অভিযোগও রয়েছে পিডিবির। এই নিয়ে দুই পক্ষের মধ্যে অনেক দিন ধরে আলোচনা হয়। সবশেষে আলোচনাটি এরকম দাঁড়িয়েছে, আদানি বলছে তাদের যে বকেয়া পাওনা বাংলাদেশ সরকারের কাছে রয়েছে এটি যদি দ্রুত পরিশোধ করে দেওয়া হয় তাহলে এই দাম নির্ধারণের ক্ষেত্রে তারা পিডিবি যে ধরনের প্রস্তাবগুলো করছে সেটি নিয়ে তারা বিবেচনা করবে। তাদের পাওনা কত বা আদানির কাছ থেকে আমরা কি ধরনের বিদ্যুৎ পাচ্ছি এবং আগামীতে এই সেটেলমেন্টটা কিভাবে হতে পারে এই নিয়ে টিভিএসে আজ লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত শুনব। সাজ্জাদ ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি, আপনি বলছেন যে আদানি বলছে যে তাদের পাওনা যদি দ্রুত পরিশোধ করে দেওয়া হয় তাহলে তারা দাম নির্ধারণ নিয়ে বা প্রাইসিং সেটেলমেন্ট নিয়ে তারা বিবেচনা করবে। আসলে মানে এখানে অসুবিধাগুলো কি হচ্ছে বা দুই পক্ষের প্রাইসিং নিয়ে আপত্তিগুলো কোথায়? আপনি রাইটলি বলেছেন। সেটা হচ্ছে 2023 সাল থেকে আদানির যে বিদ্যুৎ কেন্দ্র সেখান থেকে বাংলাদেশ আপনার ইলেকট্রিসিটি ইম্পোর্ট করছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিপিডিপি 23 সাল থেকে আপনার একটা কমপ্লেইন কিছু বিষয় রেজ করতে, সেটা হচ্ছে কোল প্রাইসিং। যেহেতু এই বিদ্যুৎটা আপনার কয়লা নির্ভর, তো কোল প্রাইসিংয়ের ডিসক্রিপেন্সির কারণে আপনার আমাদের বিপিডিবি মনে করছে আদানি গ্রুপ যেই আপনার পাওয়ারের যে দামটুকু নির্ধারণ করে সেটাতে আপনার ইনফ্লেট হয়, সেটাতে দামটা বৃদ্ধি পায় বিকজ অফ কোল প্রাইসিং। এখন কোল প্রাইসিংটা কীভাবে হয়? চুক্তি অনুযায়ী যখন চুক্তি করে তখন বলছে যে আমরা যে আদানি গ্রুপ আপনার অস্ট্রেলিয়ার নিউ ক্যাসেল ইন্ডেক্স এবং হচ্ছে আপনার ইন্দোনেশিয়ার আপনার যে ইন্ডেক্স ইউজ করে দুইটাকে গড় করে 2 দিয়ে ভাগ দিয়ে যেইটা প্রাইস আসবে সেই প্রাইস অনুযায়ী হচ্ছে কয়লার দাম নির্ধারণ হবে। মূলত এখানেই হচ্ছে বিপিডিপির আপত্তি। বিপিডিপি বলছে যেহেতু আদানি আপনার এই কয়লাটুকু দিচ্ছে হচ্ছে ইন্দোনেশিয়া থেকে, বিপিডিপির বক্তব্য হচ্ছে ইন্দোনেশিয়ার ইন্ডেক্সে যে প্রাইসিংটা আসে ওই বেসিসে যাতে আপনার আদানির এই যে বিদ্যুতের দাম আপনার কয়লার দামটুকু নির্ধারণ করা হয়। তো কি এখন দেখেন এই চুক্তিটুকু করা হয়েছে গত সরকারের সময়। এখন এই সরকার এসে এই চুক্তির এই বিভিন্ন ধরনের অ্যানোমালিগুলো এখন তারা ডিটেক্ট করতেছে। তো যেহেতু এখন যে পাওনা যে পরিশোধ করছে না তা না, প্রত্যেক মাসে মাসে বিপিডিপি আপনার 80 থেকে 100 মিলিয়ন, 80, 90, 100 মিলিয়ন ডলার পর্যন্ত প্রত্যেক মাসে পে করছে। এখন যে আদানি যে ক্লেম করছে $900 মিলিয়ন, সেটা কিভাবে জমলো? সেটা হচ্ছে ওই যে আপনার কয়লার দাম নির্ধারণের ক্ষেত্রে তারা যে গড় অন দ্য বেসিস অফ আপনার অ্যাভারেজ নিউ ক্যাসেল ইন্ডেক্স অ্যান্ড হচ্ছে আপনার ইন্দোনেশিয়ান ইন্ডেক্সের যে গড় নির্ধারণ করার কারণে বিপিডিপি বলছে কয়লার দামটুকু বেড়ে যায়। এই বাড়তি দামটুকু আপনার বিপিডিপি 2023 সাল থেকে দিচ্ছে না। বিপিডিপি মনে করছে, বিপিডিপির দৃষ্টিতে যেটা জাস্টিফাইড সেটা হচ্ছে আপনার এই যে 80, 90, 100 মিলিয়ন করে দিচ্ছে। এই জমতে 2025-এর আজকে আপনার জুন পর্যন্ত, মে পর্যন্ত সেটা আদানি ক্লেম করেছে $900 মিলিয়ন। অন্যদিকে বিপিডিপি ক্লেম করতে হচ্ছে $700 মিলিয়ন। দেয়ার ইজ এ গ্যাপ অফ $200 মিলিয়ন। তো এটা নিয়ে আপনার বেশ কয়েকবার ইনফর্মালি আপনার বৈঠক হয়েছে। বিপিডিপির কাছ থেকে অনেকবার
তাগাদা ছিল যে এই যে বিষয় যে ডিসপিউটগুলো আছে আপনার পিপিএ পাওয়ার পারচেস এগ্রিমেন্টে সেটা নিয়ে বসার জন্য আদানি এতদিন বসে নাই। বাট এখন এখানে বাংলাদেশে একটা রিজিম চেঞ্জ হওয়ার কারণে, পরিবর্তিত পরিস্থিতির কারণে তারা এখন বসতে চায়। ইভেন ইনফ্যাক্ট বসেছে। এই যে গত 23 জুন বিপিডিপির কোম্পানি অ্যাফেয়ার্স সেক্রেটারি আনাম ওবায়দুল্লাহ নেতৃত্বে, আর ওইদিকে ছিল ওনাদের একটা এক্সপার্ট টিম ছিল, তারা প্রায় 2.25 ঘন্টা মতো আলোচনা করেছে। তো ওখানে ওই আলোচনায় যে বিষয়টা উঠে আসছে সেটা হচ্ছে বলে যে আমরা যদি আদানির পক্ষ থেকে যে চাহিদা সেটা হচ্ছে বলে যে আমাদের ডিউগুলো আপনারা দিয়ে দেন অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমরা আপনাদের যে বক্তব্য, আপনাদের যে ডিমান্ড, আপনারা চাচ্ছেন যে কোল প্রাইসিংয়ের যে ডিসক্রিপেন্সি সেটা যাতে অ্যাড্রেস করি। বলে যে হ্যাঁ, আমরা আমাদের আদানি তাদেরও হাই অফিসিয়ালদের সাথে আলাপ করবে, করে বিপিডিপিকে জানাবে, এবং বিপিডিপি আমাদেরকে যেটা বলেছে যে দেয়ার ইজ এ ব্রাইট পসিবিলিটি অফ কামিং ইনটু অ্যামিকেবল সলিউশন। এই হচ্ছে বিষয়। সাজিদ ভাই, আপনার কথা থেকে আমি যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে এরকম যে আদানি $900 মিলিয়ন পাওনা দাবি করছে, বিপিডিবি বলছে হচ্ছে $700 মিলিয়ন। তার মানে এই কয়লার দাম নির্ধারণ পদ্ধতির কারণে আদানি $200 মিলিয়ন বেশি চাচ্ছে, আর আমাদের পাওয়ার ডেভেলপমেন্ট বোর্ড তারা $200 মিলিয়ন কম দিতে চাচ্ছে। রাইট। কিন্তু এই যে $700 মিলিয়ন, এই $700 মিলিয়ন তো রিয়েলি তাদের পাওনা। যদি আমরা বিপিডিপির বক্তব্যকেই গ্রহণ করি তাহলে তাদের তো এই পাওনাটা তো তাদের বাংলাদেশের কাছে বকেয়া হয়েছে। সেটা আদানি ক্লেম করছে, এটা হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য পিপিএ পাওয়ার পারচেস এগ্রিমেন্ট। যেহেতু পিপিএতে আপনার ক্লিয়ারলি বলা আছে দুইটা ইন্ডেক্সের গড় করে আপনার কয়লার দামটুকু নির্ধারণ করা হবে। না, আমি ওই 200 বাদ দিয়ে দিচ্ছি, যেটা 700 সেটার কথা বলছি। ও ইয়া, হ্যাঁ, $700 মিলিয়ন আপনার বিপিডিপি আপনার দিতে এগ্রি, এবং আমাদের রিপোর্টেই আছে আপনার পাওয়ার সেক্রেটারি ফারজানা মমতাজ, উনি আমাকে বলল যে 1 মাসের ভিতর আপনার ওনাদের যে পাওনাটুকু সেটা ওনারা ক্লিয়ার করে দিবে, যদি এখানে দুই পক্ষ যদি একটা সেটেলমেন্টে আসে যে আপনার কয়লার দাম নির্ধারণের ক্ষেত্রে। ইভেন আপনার বিপিডিপির যিনি চেয়ারম্যান উনি বলল যে এই সপ্তাহের ভিতরে একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট অফ মানি তাদেরকে দেওয়ার কথা। এই যে আপনার হঠাৎ করে তাদেরকে যে আপনার প্রত্যেক মাসে তো ইউজুয়ালি 80 থেকে 90 মিলিয়ন অথবা 100 মিলিয়ন করে দিচ্ছে, এখন আমি যতটুকু জানি এই সপ্তাহের ভিতর সম্ভবত অ্যারাউন্ড $300 মিলিয়ন মতো দিবে। এই যে বাল্ক অ্যামাউন্ট অফ মানি আদানিকে দিচ্ছে, এটা হচ্ছে আদানিকে যাতে একটু স্পেসিফাই করে, একটু হ্যাপি করা, তারা যাতে আপনার এই যে কোল প্রাইসিংয়ের ক্ষেত্রে তারা তাদের যে অবস্থান থেকে যাতে একটু সরে আসে, যেটা বাংলাদেশ মনে করছে যেটা ন্যায্য, তাদের সরে আসা উচিত। তো অ্যাজ এ পার্ট অফ ইট আপনার এই যে নেগোসিয়েশন তারা এই কাজটুকু করছে, এই যে কিছু পেমেন্ট দিয়ে আদানিকে, এবং আদানি এই যে পেমেন্ট ইস্যুটা অনেক আগে থেকে রেইজ করছে, বিভিন্ন সময় আপনার রেইজ করেছে। তো এটা এখন পর্যন্ত এতটুকুই আছে আর কি। আদানির কাছ থেকে বাংলাদেশ হচ্ছে গড়ে বিদ্যুৎ কিরকম পাচ্ছে? তারা বিদ্যুৎ সরবরাহে নিশ্চয়ই তো কোনো অসুবিধা কিছু হচ্ছে না, বিদ্যুৎ সরবরাহ তো ঠিক করছে। হ্যাঁ, আপনি রাইটলি প্রশ্ন করেছেন। সেটা হচ্ছে মাঝখানে যখন ডিওগুলো প্রায় আপনি জানেন প্রায় আপনার এই যে সরকার আসার আগে অথবা এই সরকার আসার পর আদানি মাঝখানে কিন্তু আপনার পাওয়ার সাপ্লাই কমিয়ে দিয়েছে, কারণ হচ্ছে ওভারডিউ অনেক বেশি বেড়ে যাচ্ছিল। তো এখন এই সরকার আসার পর যখন আপনার সাপ্লাই মান্থলি পেমেন্টগুলো যখন রেগুলারাইজ হলো, তারপর হচ্ছে এবং এখন যেহেতু ওনারা চেষ্টা করছে যে ডিওগুলো দিবে একটা ওই যে কোল প্রাইসিংটা যাতে একটা সলিউশনে এসে, এখন আর কোনো ওই যে আপনার আদানি থেকে পাওয়ার ইনপুটের ক্ষেত্রে তেমন কোনো ঝামেলা নাই। বাংলাদেশ যদি ফুল ক্যাপাসিটি 1600 মেগাওয়াট, ইন্টারনাল কনজামশনের জন্য হয়তো 75 থেকে 100 মেগাওয়াট লাগে, বাংলাদেশ চাইলে 1500 মেগাওয়াট নিয়ে আনতে পারে, কিন্তু বাংলাদেশের হয়তো ওই ডিমান্ড নেই, এবং আদানি ইজ রেডি টু প্রোভাইড আপনার বাংলাদেশের যে ডিমান্ড ওই ডিমান্ড অনুযায়ী দিতে, মানে 1496 মেগাওয়াটের কথা যেটা আমরা দিতে পারবে সেটা তারা দেওয়ার জন্য তারা প্রস্তুত আছে। রাইট। আরেকটা প্রসঙ্গ একটু শুনি, মানে ভারত থেকে যদিও আদানি প্রাইভেট কোম্পানি, কিন্তু ভারতের সরকার থেকেও বাংলাদেশ সরকার বিদ্যুৎ আমদানি করে। আমরা দেখেছি ত্রিপুরার একটি বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ আমদানি করে। সেইখানে বাংলাদেশের আমদানি বিদ্যুৎ কি নিয়মিত পাচ্ছে কিনা, বা সেখানে কি বাংলাদেশের কোনো বকেয়া হয়েছে কি? সেটা আমি সর্বশেষ ওইটার খবর নিই নাই, আই এম সরি। যে
কিন্তু সত্যি কথা হচ্ছে আপনি যদি দেখেন ওই যে ত্রিপুরা থেকে আদানি ছাড়া ভারত থেকে তো আমরা আরও আনি, আমাদের যেমন ধরেন 10% ইলেকট্রিসিটি আমরা এখন যে কনজাম্পশন 10% ইলেকট্রিসিটি আমরা ভারত থেকে আনি। ভারত থেকে। তো আদানি যদি আপনি বাদ দেন তাহলে আরও 2000 মেগাওয়াট ভারত থেকে আমাদের আসে। আদানির আপনার ইলেকট্রিসিটি কস্ট আর হচ্ছে ভারত থেকে অন্যান্য পাওয়ার প্ল্যান্ট থেকে যে ইলেকট্রিসিটি কস্ট এর ভিতরে অলমোস্ট আপনার ডাবল আদানির ইলেকট্রিসিটি প্রাইস। ওই বিদ্যুৎ কেন্দ্রগুলো ভারতের অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর ডাবল। তো আমার মনে হয় না, আমি জানি না শিওর ওই বিদ্যুৎ কেন্দ্রগুলোর আপনার অন্যান্য বিদ্যুৎ কেন্দ্রগুলোর কোনো বকেয়া পড়ে আছে কিনা, এটা একটু দেখে আসা উচিত। সাজেদ ভাই, আপনি বিদ্যুৎ এবং জ্বালানি খাতের খোঁজখবর রাখেন। লাস্ট কোশ্চেন আপনার কাছ থেকে একটু বুঝতে চাইবো, এখন একটা মানে বিশ্বে একটা টালমাটাল পরিস্থিতি যাচ্ছে, মধ্যপ্রাচ্যের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যুদ্ধ বা অন্যান্য সামগ্রিক প্রসঙ্গে আমরা দেখছি জ্বালানি তেলের দাম বাড়ছে, আবার কমছেও। দেশের সামগ্রিক বিদ্যুৎ উৎপাদন পরিস্থিতি এবং আমাদের জ্বালানি পরিস্থিতি এখন কেমন, সংক্ষেপে যদি একটু বলেন। আমাদের বিদ্যুৎ এবং জ্বালানির পরিস্থিতি আসলে এই যে আপনার ইরান এবং ইসরায়েলের হামলার পর ডেফিনেটলি ইরান হচ্ছে ওয়ান অফ দ্য লার্জেস্ট সাপ্লায়ার আপনার ইন গ্লোবাল মার্কেট। যদিও বা তাদের আপনার ইউএস অনেক বেশি হার্ড স্যাংশন দিয়ে রেখেছে তাদের অয়েল তেল যাতে তারা বিক্রি করতে না পারে, তারপরেও তারা আপনার ব্ল্যাক মার্কেটে অনেকগুলো তেল ইয়া করে। এখন আমাদের যে প্রবলেমটা হচ্ছে সেটা স্ট্রেইট অফ হরমুজ, যেটা যে ন্যারো যে স্ট্রেইট অফ হরমুজ যেটা আছে, সেটা দিয়ে আপনার গ্লোবাল যদি আপনি তেল বলেন মোর দেন 50% তেল ওই আপনার চ্যানেল দিয়ে আপনার আসা যাওয়া করে আপনি। কিন্তু বাংলাদেশের একটা সুবিধা হচ্ছে আমরা যে তেলগুলো আনি এবং কয়লাগুলো আনি এগুলো হচ্ছে ওখান থেকে আনি না, আমরা আইদার হচ্ছে আপনার সিঙ্গাপুর থেকে আনি তেল আমি ফার্নেস অয়েলের কথা বলছি, অথবা চায়না থেকে আনি, অথবা মালয়েশিয়া থেকে আনি, আমরা কিছু ইন্ডিয়া থেকে আনি। আর আপনি কয়লা যদি বলেন আমরা আনি হচ্ছে ইয়া থেকে, যে আমাদের প্রায় আপনার মোর দেন 90% অর অ্যারাউন্ড 100% আমরা আনি হচ্ছে ইয়া থেকে, ইন্দোনেশিয়া থেকে। তো এইটা এখনও পর্যন্ত এফেক্টেড হয় নাই। তবে হ্যাঁ, এই যুদ্ধ যদি ইন দ্য লং রানে যদি আপনার সাস্টেইন করে, তখন এখানে ডেফিনেটলি এখানে পরিবহনে কোনো সমস্যা না হলেও বৈশ্বিক বাজারে যে মূল্য বৃদ্ধি পাবে সেটার একটা ইম্প্যাক্ট বাংলাদেশ যেখান থেকে সোর্স করুক ওখানে একটা ইম্প্যাক্ট পড়বে। তবে হ্যাঁ, যেহেতু এখন এই যুদ্ধটা এখন পর্যন্ত ওই যে আপনার ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপের কারণে হয়তো এখন সিজফায়ার হয়ে গেছে, সেটা যদি আবার ভোলাটাইল হয় তখন এটা বলা যায় না। কিন্তু আপনি যদি দেখেন যে একটা ট্রেন্ড, ইসরায়েল ইরানের উপর আক্রমণ করার সাথে সাথে আপনার গ্লোবাল অয়েল প্রাইস বেড়ে গেছে 7%। তো সেটা পরে একটু কমে আসছে, এখন একদম স্থিতিশীল। এখন গড নোস হোয়াট ইজ গোয়িং টু হ্যাপেন ইন ফিউচার। থ্যাংক ইউ সাজেদ ভাই। আমরা এতক্ষণ ধরে শুনছিলাম ভারতের আদানি গ্রুপের সাথে বাংলাদেশ সরকার কিভাবে আলোচনা করছে তাদের পাওনা পরিশোধের জন্য বা বিদ্যুতের মূল্য নির্ধারণের ক্ষেত্রে কয়লার দাম কিভাবে ঠিক করা হবে সেটি নিয়ে আমাদের আলোচনা। আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন। সকলকে ধন্যবাদ।